আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা কোষ রসায়ন যে অধ্যায়টা আছে আমাদের বোটানির চ্যাপ্টার 3, এই কোষ রসায়ন অধ্যায়ের এমসিকিউ ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। চলো আমরা আজকে কোষ রসায়ন থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো সলভ করে নিই। ফার্স্ট অফ অল, জীবকোষের প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড কতটা আছে? তো দেখো, উদ্ভিদ এবং প্রাণীদেহে আছে, মানে জীবদেহে আছে 28টা অ্যামিনো অ্যাসিড। তার মধ্যে 20টা অ্যামিনো অ্যাসিড হলো যারা প্রোটিন গঠন করতে পারে। আমরা জানি অ্যামিনো অ্যাসিড পরস্পর পেপটাইড বন্ধনের মাধ্যমে আলটিমেটলি প্রোটিন গঠন করে। সো 20টা হচ্ছে প্রোটিন গঠন করতে পারে, বাকি 8টা প্রোটিন গঠন করতে পারে না। তাহলে 20 হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর 8টা হলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এই 8টার মধ্যে আবার বইয়ের মধ্যে এক্সাম্পল আছে, যেমন অর্নিথিন, এক্সাম্পল আছে সাইট্রোলিন, হেমোসেরিন এবং হাইড্রোক্সিপ্রোপিন। সো এই হচ্ছে আমাদের এখানে 8টা, আর 20টা হলো যেটা আমাদের প্রশ্নে ছিল প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিড কয়টা। আমাদের আনসার হবে 20টা অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিন গঠনকারী। কোনটি মনোস্যাকারাইড? রাইবোজ, মল্টোজ, সেলুলোজ, সুক্রোজ। মনোস্যাকারাইড বলতে কি বোঝায়? যেখানে সুগার ইউনিট থাকবে একটা। তো দেখো, রাইবোজকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, এখানে সুগার ইউনিট একটাই আছে, দ্যাটস ওয়াই আনসার এটাই হবে। আর তুমি যদি মল্টোজকে ভাঙো তাহলে দেখবা এটাকে ভাঙলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাওয়া যায়। সেলোবায়োসকে ভাঙলে গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাওয়া যায়। সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাওয়া যায়। কাহিনী হলো, মল্টোজ ভাঙলে পাওয়া যায় আলফা গ্লুকোজ প্লাস আলফা গ্লুকোজ, আর সেলোবায়োসকে ভাঙলে পাওয়া যায় বিটা গ্লুকোজ প্লাস বিটা গ্লুকোজ। ওকে, তাহলে আমাদের আনসার হবে রাইবোজ, যেটা সংকেত কি C5H10O5। ডান। নেক্সটে যাব, উদ্দীপকের যৌগটির নাম কি? দেখো, এখানে আমাদের একটা সংকেত দেওয়া আছে, অর্থাৎ স্ট্রাকচার দেওয়া আছে, গাঠনিক সংকেত। সো এখানে দেখো মাঝখানে একটা ও দিয়ে দুই পাশে দুইটা কার্বন আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে এটা গ্লাইকোসাইডিক বন্ধন। এবং আমি যেহেতু দেখতেছি এখানে একটাই গ্লাইকোসাইডিক বন্ধন আছে, সুতরাং আমার প্রি অ্যাজাম্পশন প্রথমে কি কাজ করবে, যে এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ঠিক আছে, তুমি কিছু এখানে ভিতরে কিছু কে আছে না আছে কিছু দেখারই দরকার নাই, প্রথমেই বুঝছো যে এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তো তুমি এখান থেকে অপশন সেলুলোজকে অমিট করতে পারতেছো। তারপর আসো মল্টোজ এবং সেলোবায়োস, আর নিচে আছে সুক্রোজ। এখন মল্টোজ আর সেলোবায়োজের স্ট্রাকচার হচ্ছে একরকমই, দুইটাই গ্লুকোজ প্লাস গ্লুকোজ। আর সুক্রোজের ক্ষেত্রে সুক্রোজ মানে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এখন দেখো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ যদি হইতো, তাহলে এক পাশে থাকতো গ্লুকোজ আর এক পাশে থাকতো ফ্রুক্টোজ, তার মানে দুইটার স্ট্রাকচার সেম হইতো না। কারণ আমরা দেখি একটু যে দুই পাশের স্ট্রাকচারটা কি সেম নাকি দুই পাশের স্ট্রাকচারটা ভিন্ন। দেখো, এই পাশে যা আছে এ পাশে তাই আছে, ঠিক আছে, এ পাশে যা আছে ও পাশে তাই আছে। দ্যাট মিন্স এটা কি আমাদের, এটা কিন্তু সুক্রোজ হবে না, অর্থাৎ এখানে কোনো ফ্রুক্টোজ নাই, দুইটাই গ্লুকোজ আছে, তাহলে দুইটাই হচ্ছে গ্লুকোজ। এখন এটা কি মল্টোজ হবে নাকি সেলোবায়োজ হবে? মল্টোজ হবে নাকি সেলোবায়োজ হবে? দেখো, মল্টোজ বা সেলোবায়োজ হওয়ার ক্ষেত্রে, মল্টোজের ক্ষেত্রে মনে রাখবা এখানে হচ্ছে আলফা, আর সেলোবায়োজের ক্ষেত্রে এখানে হলো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকতে হবে। অর্থাৎ বিটা আলফা গ্লুকোজের প্লাস সাথে আলফা গ্লুকোজ যদি যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা দেখি তখন মল্টোজ তৈরি হইতেছে। বিটা গ্লুকোজের সাথে বিটা গ্লুকোজ যুক্ত হলে তখন তাকে সেলোবায়োজ বলতেছে। কোয়েশ্চেনটা একটু কমপ্লেক্স আছে। এখন কথা হচ্ছে ভাই, আলফা আর বিটা বুঝবো কেমনে? কখন বুঝবো আলফা আর কখন বুঝবো বিটা? ওকে, দেখো এখানে যে আমাদের 1 নাম্বার কার্বন আছে, 1 নাম্বার যে কার্বনটা আছে, এই 1 নাম্বার কার্বনের সাথে এখানে কি ছিল? এখানে ছিল একটা OH, বুঝছো? এখানে কি ছিল? এখানে ছিল একটা OH, ঠিক আছে, ডান। এটা গঠিত হওয়ার আগে ধরো এটা এখানে নাই, ঠিক আছে, এটা এখানে নাই। এখন উপরে আছে H, নিচে আছে OH, উপরে আছে H, নিচে আছে OH, যখন দুটো যুক্ত হয় তখন এখানে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা অক্সিজেন ছিল, সেখান থেকে H2O টা বেরিয়ে গেছে আর শুধুমাত্র অক্সিজেনটা রয়ে গেছে, ঠিক আছে। এই অক্সিজেনটাকে আমরা আসলে এখানে গ্লাইকোসাইডিক বন্ধনের মধ্যে ইউজ করতেছি। ওকে, তাহলে দেখো নিচে OH আছে, নিচে OH আছে। মনে রাখবা OH যদি নিচে থাকে তখন তাকে বলা হয় আলফা, OH যদি উপরে থাকে তখন তাকে বলা হয় বিটা। যেহেতু আমার এখানে OH-টা নিচে আছে, 1 নাম্বার কার্বনের সাথে যে OH-টা থাকে, OH-টা যদি নিচে থাকে তখন তাকে আমরা বলি আলফা, অর্থাৎ আমরা তখন তাকে বলবো মল্টোজ। আশা করি বুঝতে পারছি। ডান। নেক্সটে আগাই, উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কি ধরনের পরিবর্তন সাধিত হয়? আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সেম স্ট্রাকচারই তো, হ্যাঁ সেম স্ট্রাকচার,
অর্থাৎ এটা কিন্তু একটা মল্টোজ। আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত, হ্যাঁ আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত। আচ্ছা, আংশিক বিজারণক্ষম, আচ্ছা, আর এদিকে আছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনযুক্ত। আমরা ক্লাসে বলছিলাম যে মল্টোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার, বাকি সবাইকে হয় আমি রিডিউসিং সুগার বলছি, আদারওয়াইজ নন রিডিউসিং সুগার বলছি, বাট মল্টোজটা হচ্ছে আংশিক রিডিউসিং সুগার, দ্যাট মিন্স আংশিক বিজারণক্ষম। এই স্টেটমেন্টটা কিন্তু সত্য, বাট এখানে আমরা করতেছি হলো আলফা গ্লুকোজ দ্বারা, এখানে কোনো বিটা লিঙ্কেজ হওয়ার সুযোগ নাই, দ্যাটস ওয়াই আমার 3 নাম্বার অপশনটা ভুল হবে এবং আনসার হবে অপশন 1, 2। আশা করি বুঝতে পারছি। আমি এখানে খেলতেছি কারে নিয়ে, আলফা নিয়ে, হঠাৎ করে বিটা কেন আসবে? বিটা বন্ধনযুক্ত হওয়ার কোনো চান্স নাই। যদি সেলো বায়াস বলতাম সেক্ষেত্রে আনসার হইতো বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনযুক্ত। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা? সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন হচ্ছে প্রোটামিন। অনেকে এটা জানে কিন্তু পরীক্ষার সময় যখন দেখে প্রোলামিন আর প্রোটামিন এক মনে করে, তো প্রোলামিন যেহেতু অপশন একে দেওয়া আছে মনে করে প্রোলামিন হচ্ছে আনসার, দিয়া দেখে তারপর হচ্ছে প্রোটামিন আছে। সো প্রোলামিন আর প্রোটামিন এক জিনিস না, আনসার হবে প্রোটামিন। ডান। প্রোটামিন কোথায় পাওয়া যায়? শুক্রাণুতে পাওয়া যায়। কোনটি ফসফোলিপিডের উদাহরণ? সুবেরিন, কিউটিন, টার্পিন। দেখো এগুলা হচ্ছে সবগুলাই লিপিড, এটাও লিপিড, বাট টার্পিনটা হচ্ছে উদ্ভূত লিপিড, আর কিউটিন সুবেরিন গুলা হচ্ছে মোম জাতীয় লিপিড। আমাদের লেসিথিনটাই হচ্ছে একমাত্র ফসফোলিপিড। ওকে, আচ্ছা, এই লেসিথিন ভাঙলে কি পাওয়া যায়? ফসফোলিপিডের মধ্যে ফসফোলিপিডের সাথে যদি কোলিন যুক্ত হয় তখন তাকে আমরা বলতেছি লেসিথিন। অর্থাৎ নরমালি আমরা লিপিড বলতে বোঝাই ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারল থাকবে। ওকে, এখন যেহেতু আমি এটাকে ফসফোলিপিড বলতেছি, দ্যাটস ওয়াই এখানে আমার কাছে ফসফেট গ্রুপটাও থাকবে, আর এর নাম আলাদা করে লেসিথিন হয়েছে, মানে ফসফোলিপিডের মধ্যে তো আসলে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এর নাম আলাদা করে লেসিথিন হয়েছে কারণ এখানে আলাদা করে নাইট্রোজেন বেস হিসাবে কোলিন আছে। তো দ্যাটস ওয়াই এটাকে আমরা লেসিথিন বলতেছি, এবং লেসিথিনের মধ্যে কি আছে? যেহেতু ফসফেট গ্রুপ আছে, দ্যাটস ওয়াই এটাকে আমি বলতেছি ফসফোলিপিড। ডান। নেক্সটে আগাবো কোএনজাইম সম্পর্কে। দেখো কোএনজাইম মানে কি? কোএনজাইম মানে হচ্ছে ধরো একটা এনজাইমের পার্ট ছিল, ফুল এনজাইমটাকে আমরা বলে থাকি হোলো এনজাইম। এই হোলো এনজাইমকে ভাগ করা যায় দুইটা ভাগে, একটা হচ্ছে এপো এনজাইম যেটা হচ্ছে প্রোটিন পার্ট, আর আরেকটা অংশটুকুকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। ঠিক আছে, প্রোস্থেটিক গ্রুপ লিখলাম, পি গ্রুপ। এটা হচ্ছে নন প্রোটিন পার্ট। এইটাকে ভাগ করলে পাওয়া যায় দুইটা জিনিস, একটা হলো কোএনজাইম যদি সেটা অর্গানিক হয়ে থাকে, আর যদি মেটাল হয়ে থাকে তখন তাকে বলা হয় কোফ্যাক্টর। আচ্ছা, এখন আমি দেখো এই যে কোএনজাইম বলতেছি, তার মানে আমি হচ্ছে প্রোস্থেটিক গ্রুপের মধ্যে কোএনজাইম পাচ্ছি, প্রোটিনটাকে বলা হয়তো অ্যাপোএনজাইম, আর তাহলে নন প্রোটিন পার্টকে কি বলা হবে? প্রোস্থেটিক গ্রুপ। এখন নন প্রোটিন পার্টের মধ্যে আছে কোএনজাইম, সুতরাং আমি বলতে পারি কোএনজাইম নন প্রোটিন পার্টের মধ্যে আছে, দ্যাটস ওয়াই প্রোটিন না, এটা সঠিক কথা। তারপরে ডায়ালাইসিস করা যায়, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। দেখো ডায়ালাইসিস করা যায় কি যায় না এটা তোমার বইয়ে সরাসরি দেওয়া নাই, তবে আলিম স্যার অথবা আজিবুর স্যারের বইয়ে দেওয়া আছে। এখন ধরো তুমি পরীক্ষার সময় এটা পারো না, কিন্তু 3 নাম্বার অপশনটার দিকে একটু তাকাও, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। দেখো কোএনজাইম কি এনজাইমের অ্যাসিস্ট্যান্ট না? মানে এনজাইমে যদি না থাকে তাহলে কি আর কোএনজাইম কাজ করতে পারবে? না। তার মানে স্বতন্ত্রভাবে তার কোনো কাজ করার অধিকার নাই, আগে এনজাইম কাজ করবে, এনজাইমের উপর কোএনজাইম কাজ করে, এনজাইমের সাথে অ্যাসিস্ট্যান্ট। তো দ্যাটস ওয়াই আমার 3 নাম্বার অপশন ভুল। আমি যদি নাও পারি বলতেই পারি অপশন 1 আর 2 কারেক্ট। আর যা এটা জেনে রাখো, এটা জেনে রাখো যে ডায়ালাইসিস করা যায়, এই যে কোএনজাইম বলো এদেরকে আমরা ডায়ালাইসিস করতে পারি। ডান। তারপরে যাও, নিচের কোনটি উদ্ভিদে সুগন্ধি সৃষ্টি করতে পারে? এটার আনসার হচ্ছে টার্পিনয়েড। এখানে বলা হয় যে তুলসী, পুদিনা এগুলোর মধ্যে টার্পিন পাওয়া যায়। নিচের কোনটি উদ্ভিদের ভার বহন করে? আনসার হচ্ছে সেলুলোজ। সেলুলোজ উদ্ভিদের ভার বহন করে, কারণ সেলুলোজটাই বেসিক্যালি উদ্ভিদের স্ট্রাকচারটা ফরমেশন করে। উদ্ভিদের স্ট্রাকচার ফরমেশন মানে কি? কোষ প্রাচীর, আর কোষ প্রাচীর এর মধ্যে মেইন উপাদান কোনটা? সেলুলোজ। ওকে, গ্লাইকোজেন তো এখানে আসার প্রশ্নই আসে না, কোলেস্টেরল এখানে আসার প্রশ্নই আসে না, অ্যামিনো অ্যাসিড আসলে ভার বহন করার কোনো কাজ করে না। ওকে ফাইন। উদ্দীপকের বিশেষ উপাদানটির নাম কি আছে? প্রশ্নটা পড়ি আগে। একটা বিশেষ উপাদান প্রয়োগ করে ক্যান্সার কোষের বৃদ্ধি রহিতকরণ
এবং হেপাটাইটিস বি এর চিকিৎসা করা সম্ভব হয়েছে একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উক্ত উপাদানটির বাণিজ্যিক উৎপাদন ছাড়াও মানব কল্যাণে প্রয়োগ সম্ভব হয়েছে। এটা বেসিক্যালি জীব প্রযুক্তি অধ্যায় কোয়েশ্চেন, বাট তারপরেও এখানে জিজ্ঞেস করছে বিশেষ উপাদানটির নাম কি। তো এখানে দেখো হেপাটাইটিস বি এর চিকিৎসা করতেছো, হেপাটাইটিস বি কি ভাইরাস জনিত না? আর যত ধরনের ভাইরাস গঠিত রোগ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি? ইন্টারফেরন ইউজ করে থাকি। দুইটা কথা অলওয়েজ কনস্ট্যান্ট, ভাইরাসের জন্য ইউজ করা হয় ইন্টারফেরন, ব্যাকটেরিয়ার জন্য ইউজ করা হয় অ্যান্টিবায়োটিক। তাহলে ভাইরাস যেহেতু হেপাটাইটিস বি, দ্যাটস ওয়াই এটা হবে ইন্টারফেরন। ডান। নেক্সট যাব, উদ্দীপকের বিশেষ উপাদানটি তড়িৎধর্মী, পানিতে অদ্রবণীয়, পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত, তাপে অহংকারে পরিণত হয়। দেখো ইন্টারফেরন কি একটা প্রোটিন? এটা তো জানো। অ্যান্টিবডিও কি একটা প্রোটিন? ওকে, তাহলে ইন্টারফেরন হচ্ছে একটা প্রোটিন। এখন দেখো প্রোটিন কি তড়িৎধর্মী? আনসার হচ্ছে ইয়েস, কারণ এখানে বেসিক গ্রুপ আছে, অ্যাসিডিক গ্রুপ আছে। যেহেতু আমার এখানে অ্যাসিডিক গ্রুপ, বেসিক গ্রুপ অর্থাৎ পজিটিভ গ্রুপ নেগেটিভ গ্রুপ দুইটাই আছে, সুতরাং এখানে তড়িৎধর্মী। পানিতে অদ্রবণীয় না, পানিতে এটা দ্রবণীয়, এটা ভুলভাল কথা লিখছে। পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত না। ওকে, তাপে অঙ্গারে পরিণত হয়, এটা হচ্ছে কার্বোহাইড্রেটের জন্য প্রযোজ্য, কার্বোহাইড্রেটের জন্য প্রযোজ্য, কিন্তু প্রোটিনের জন্য প্রযোজ্য না। ওকে, তাহলে আমরা হচ্ছে অপশন এ নাম্বার কারেক্ট। নিচের কোনটি অধিকাংশ ক্ষেত্রে উদ্ভিদে এরিথ্রোজ 4 ফসফেট হিসাবে বিরাজ করে? আচ্ছা দেখো, আমার এত কিছু জানার দরকার নাই, এরিথ্রোজ 4 ফসফেট বলছে। আমি জানি এরিথ্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, আর আমরা এটাও জানি যে মনোস্যাকারাইডের ক্ষেত্রে ACH2O অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 অনুপাতটা অ্যাপ্লাই হয়। ওকে, এখন আমি যেহেতু জানতে পারছি এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, অর্থাৎ আমি এখানে 4 দিয়ে দিলাম, তাহলে আমি বলতে পারি যে এরিথ্রোজের সংকেত কি? C4H8O4। ডান। তাহলে 6 কার্বন বিশিষ্ট হওয়ার, 5 কার্বন বিশিষ্ট হওয়ার, 3 কার্বন বিশিষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমার আনসার হচ্ছে বি। আমি যদি এত কিছু নাও পড়তাম, আসলে এখানে কোয়েশ্চেনের মানে বেশি সহজ করে ফেলছে। এরিথ্রোজ 4 ফসফেট, আমি এটা জানতে হবে যে এরিথ্রোজ হচ্ছে একটা 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। 4 কার্বন যেহেতু আমি এখানে দেখতেছি 3 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, তাহলে এখানে আনসার এমনিতেই বাদ। বাকি থাকলো আমার কাছে একটা অপশন, সেটা হচ্ছে অপশন বি, C4H8O4। উদ্দীপকে উল্লেখিত ক্লোরোপ্লাস্টে প্রথম কোন উপাদানটি তৈরি হয়? আচ্ছা, এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্ভিদের সালোকসংশ্লেষণ একটা অপরিহার্য প্রক্রিয়া, খুবই ভালো কথা। কিন্তু ক্লোরোপ্লাস্টে প্রথমে যা তৈরি হয়, তো সালোকসংশ্লেষণে ক্লোরোপ্লাস্টের কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়, তো আনসার হবে আমাদের গ্লুকোজ। ডান। কিন্তু এরপর যদি আমরা আরো পড়ি, মানে পরের প্রশ্ন হচ্ছে প্রথম উপাদানটি পরিবর্তিত হয় পরপর যে দুটো উপাদানে পরিণত হয় তাদের বৈশিষ্ট্য হলো। আচ্ছা দেখো, প্রথমত এখানে তৈরিকৃত প্রথম উপাদানটি পরবর্তীতে দুটি খাদ্যের পৃথক খাদ্য উপাদানে পরিণত হয়। তো প্রথমে তৈরি হয়েছিল গ্লুকোজ, এই গ্লুকোজটা একটার সাথে একটা যুক্ত হইতে 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 সঞ্চিত রূপে থাকে কি? স্টার্চ হিসাবে না? তাহলে সঞ্চিত রূপে থাকে স্টার্চ হিসাবে, অর্থাৎ স্টার্চ হচ্ছে এখানে স্টোরেজ ফর্ম। ভালো কথা, ভালো। নেক্সটে যাও, স্টার্চ তো থাকলো, এর পাশাপাশি আর কি তৈরি হতে পারে? আমরা জানি যে গ্লুকোজ কিন্তু পরিবাহিত হইতে পারে না। আবার এটাও জানি, তুমি সুক্রোজের অংশে পড়ে থাকার কথা, যে সুক্রোজ হলো উদ্ভিদের একমাত্র পরিবাহিত শর্করা। দ্যাট মিন্স এ সারা দেহে পরিবাহিত হইতে পারে। তাহলে সারা দেহে পরিবাহিত হওয়ার জন্য গ্লুকোজ কিন্তু যাইতে পারবে না, তখন যাইতে হবে সুক্রোজকে। তাহলে সুক্রোজ থাকবে ফর ট্রান্সপোর্ট। ভালো কথা। তাহলে আমরা পরের প্রশ্নে আগাই। একটা হচ্ছে আমাদের কি স্টার্চ, আর একটা হলো সুক্রোজ। ওকে, এখন দেখো একটা রিডিউসিং সুগার, একটা নন রিডিউসিং সুগার। দেখো স্টার্চও কিন্তু নন রিডিউসিং সুগার, সুক্রোজও নন রিডিউসিং সুগার, অর্থাৎ আমার অপশন এ কিন্তু ভুল, অপশন এ কিন্তু ভুল। তাহলে একটা নন রিডিউসিং সুগার, খুবই ভালো কথা। নন রিডিউসিং সুগারের এক অংশ চর্বি ও আমিষে পরিণত হয়। দেখো নন রিডিউসিং সুগারের এক অংশ, আমি যদি সুক্রোজের কথা চিন্তা করি, সুক্রোজের মধ্যে কি আছে? ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আবার স্টার্চকে ভাঙলে কি পাওয়া যায়? গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ, মানে অর্থাৎ অনেকগুলো গ্লুকোজ পাওয়া যায়। সো দুইটার মধ্যে একটা কমন অংশ হচ্ছে গ্লুকোজ। এবং আমরা এটাও জানি যে গ্লুকোজ থেকে পরবর্তীতে কি তৈরি করা যায়? চর্বি ও আমিষে পরিণত করা যায়। কোথায় পড়ছো এটা? লাইপোজেনেসিস, পরিপাক অধ্যায়, মনে পড়ে? তাহলে আশা করছি
আমরা এটা বুঝতে পারছি যে চর্বিও আমিষে পরিণত হয়, এটা সত্য কথা। তাহলে অপশন 2 ঠিক, অপশন 3 ঠিক। আমাদের কিন্তু এখানে আনসার 2, 3 হবে। যথেষ্ট কনফিউজিং একটা এমসিকিউ, সবাই কিন্তু এটা অনেকেই কনফিউজ হয়ে যাবে পরীক্ষার হলে। উদ্দীপকের অপরিহার্য গঠনটির বিশেষ উপাদান ব্লাড ক্যান্সারে নিরাময় ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে দেখি কি লেখা। জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অনস্বীকার্য। আবার দেহের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, তাহলে অপরিহার্য উপাদানটা কি? প্রোটিন। ভালো কথা। ব্লাড ক্যান্সার নিরাময় ব্যবহৃত হয় কোনটা? ইন্টারফেরন ইউজ করা হয়, কারণ ক্যান্সার জাতীয় যা কিছু আছে সেগুলোর জন্য কি ইউজ করা হয় আমাদের? ইন্টারফেরন। ঠিক আছে, ভাইরাস কোষ, ক্যান্সার সেল এগুলাকে ধ্বংস করার জন্য ইউজ করা হয় ইন্টারফেরন। ডান। নেক্সটে আগাবো। ক চিত্রের উপাদানটির নাম কি? আচ্ছা, এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে। এদিকে হচ্ছে একটা চিত্র ক, এটা হচ্ছে খ। অপশনগুলো আগে দেখে নিই। অর্থাৎ আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, ফ্রুক্টোজ। তাহলে এখানে আমার হয়তো গ্লুকোজ হবে অথবা ফ্রুক্টোজ হবে, ফার্স্ট অফ অল একটা। তো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে আমি যদি তুলনা করতে চাই, দেখো এই পাশে আছে আমার, এখানে আমি এটা জানি কিন্তু যে গ্লুকোজের মধ্যে মেইন শিকলের বাইরে শুধুমাত্র একটা CH2OH গ্রুপ থাকে, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে মেইন শিকলের বাইরে দুইটা CH2OH গ্রুপ থাকে। যেহেতু আমার এখানে চিত্র ক, দেখো খর মধ্যে কিন্তু দুইটা দেখতেছি আমি, আমার চোখে পড়তেছে, তাহলে খ হবে ফ্রুক্টোজ, তাহলে ক হবে গ্লুকোজ, কারণ এখানে আমি দেখতেছি মেইন শিকলের বাইরে শুধুমাত্র একটা CH2OH গ্রুপ আছে। এমনি দেখে কিন্তু আমি চিনতে পারি, তাহলে আমার আনসার হবে গ্লুকোজ। তাহলে এটা আলফা ডি গ্লুকোজ হতে পারে, বিটা ডি গ্লুকোজ হতে পারে, এল গ্লুকোজ হতে পারে। ভালো কথা। এখন দেখো, আমরা আমাদের পরীক্ষার জন্য যত গ্লুকোজের স্ট্রাকচার শিখছি সবগুলাই ছিল ডি গ্লুকোজ, এল গ্লুকোজ আমরা শিখি নাই। ওকে, তো আলফা ডি অথবা বিটা ডি দুইটার মধ্যে একটা হবে। এখন আলফা এবং বিটার মধ্যে দেখো, মনে রাখবা আমি একটু আগেও তোমাদের সাথে আলোচনা করছি যে আলফা হবে যদি ওইচটা নিচে থাকে, আর বিটা হবে যদি ওইচটা উপরে থাকে। ওকে, তাহলে ওএইচ যেহেতু নিচে আছে তাহলে কি আনসার? আলফা। তাহলে আলফা ডি গ্লুকোজ। ফাইন। আচ্ছা, ডান। নেক্সটে আগাবো। চিত্র দুটি যোগ করলে কি উপাদান তৈরি হয়? একটু আগে দেখছি এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ যোগ করলে কি হয়? সুক্রোজ হয়। আমাদের আনসার সি। ডান। গ্লুকোজের আলফা লিঙ্কে OH যুক্ত থাকে। আচ্ছা, বলছিলাম কি আলফা হইলে OH থাকে নিচে, 1 নাম্বার কার্বনের নিচে থাকবে কি এই OH-টা। আর যদি বিটা হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 1 নাম্বার কার্বনের উপরে থাকবে। ডান। নেক্সট আগাবো। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কি বলা হয়? আচ্ছা, দেখো প্রোটিন এখানে কি বলছে? যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ, এটা বেসিক্যালি বোঝাইছে তোমার এনজাইমের কথা। তো দেখো এনজাইমের মধ্যে আমরা একটু আগে দেখছি ফুল এনজাইমকে আমরা বলে থাকি হলো এনজাইম। এই হলো এনজাইমকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে অ্যাপো এনজাইম আর আরেকটা হলো প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, অ্যাপো এনজাইমটা কি কাজ করে? অ্যাপো এনজাইমটা হচ্ছে এনজাইমের প্রোটিন অংশ। আমার চাইছে কি প্রোটিন অংশ চায় নাই, নন প্রোটিন চাইছে। তাহলে প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে আমাদের নন প্রোটিন পার্ট। এখন এটা যদি আমাদের অর্গানিক কোনো সাবস্টেন্স হয়ে থাকে, জৈব যৌগ হয়ে থাকে, তখন তাকে আমি বলবো যেটার নাম কোএনজাইম। যেটাই আমরা পরীক্ষায় চাইছে জৈব রাসায়নিক পদার্থ, দ্যাট মিন্স আনসার হবে কোএনজাইম। বাট যদি এটা মেটাল হয়ে থাকে তখন আনসার কি হবে? মেটাল হয়ে থাকলে অর্থাৎ কোনো ধাতু হয়ে থাকলে তখন আনসার হয়ে থাকবে এটা কোফ্যাক্টর। কোফ্যাক্টরকে আগে অ্যাক্টিভেটরও বলা হতো, সো কোফ্যাক্টর না থেকে অ্যাক্টিভেটরও থাকতে পারে। যাই, কোনটি গ্লুকোজের সাথে সম পরিমাণে যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়? আমরা আর কিছু পারি আর না পারি এটা জানি, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মিলে হয় সুক্রোজ। তাহলে গ্লুকোজের সাথে কি যুক্ত হবে? ফ্রুক্টোজ যুক্ত হবে। কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? কে না জানে, লিপিড জাতীয় পদার্থ। এবং কোন ধরনের লিপিড? উদ্ভূত লিপিড। জৈব রাসায়নিক পদার্থটির নাম কি? দেখো এখানে আমরা দেখতেছি একটা গ্লাইকোসাইডিক বন্ধন আছে আর একটা গ্লাইকোসাইডিক বন্ধন আছে, তার মানে ডেফিনেটলি এটা আমাদের কোনো ধরনের মনোস্যাকারাইড অথবা ডাইস্যাকারাইড হবে না।
এটা হয় পলিস্যাকারাইড হবে অথবা অলিগোস্যাকারাইড হবে। এখানে আমরা অপশনেই দেখতেছি কোনো ধরনের অলিগোস্যাকারাইডের অপশনই নাই, অর্থাৎ হয় আমাদের এখানে পলিস্যাকারাইড হবে। এবং এখানে কাইটিন হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ কাইটিন হইতে গেলে সেখানে গ্লুকোজামিন থাকতে হয়, আর গ্লুকোজামিন যদি থাকতে হয় সেক্ষেত্রে NH2 গ্রুপ থাকতে হয়, মানে গ্লুকোজের সাথে অ্যামিন গ্রুপ যুক্ত হইতে হয়। যেহেতু আমার এখানে NH2 নাই এই সংকেতের মধ্যে, সুতরাং অপশন ডি বাদ। এখন দেখো, স্টার্চ আছে, সেলুলোজ আছে, গ্লাইকোজেন আছে। আমি তিনটার কথাই চিন্তা করব। স্টার্চ মানে হচ্ছে আলফা গ্লুকোজের সম্মিলন স্থল, মানে আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজ মিলতে মিলতে স্টার্চ তৈরি হয়। বিটা গ্লুকোজ বিটা গ্লুকোজ বিটা গ্লুকোজ মিলতে মিলতে সেলুলোজ তৈরি হয়। আর গ্লাইকোজেন হচ্ছে একদম কমপ্লিটলি আলাদা, অর্থাৎ তখন গ্লুকোজের অনেকগুলো শাখা থাকে, অনেকগুলো শাখা বেষ্টিত থাকে। এটাও আলফা গ্লুকোজ নিয়ে গঠিত। আচ্ছা, আমরা পড়তেছিলাম সেলুলোজ সম্পর্কে। তো সেলুলোজ বিটা গ্লুকোজ নাকি আলফা গ্লুকোজ, মানে আলফা গ্লুকোজ হবে নাকি বিটা গ্লুকোজ হবে, স্টার্চ হবে নাকি সেলুলোজ হবে? দেখো আমার এই অপশনগুলোর মধ্যে সবই কিন্তু এখানে সবগুলাই সেম, কারণ এখানে যেহেতু পলিমার, অর্থাৎ এটা আর এটা আলাদা হবে না, সেমই হবে। আমি যে কোনো একটার কথা চিন্তা করি, আমরা এটা জানি যে 1 নাম্বার কার্বনের সাথে যদি OH-টা যদি নিচে থাকে তাইলে হবে আলফা। যদি নিচে থাকে তাহলে হয় আলফা, যদি উপরে থাকে তাহলে হয় বিটা। এখন দেখো, আমি তো 1 নাম্বার কার্বন পেয়ে গেছি, কিন্তু কথা হলো ভাই 1 নাম্বার কার্বনের সাথে তো আমার OH-টাও দেখা যায় না। এখানে তো একদিকে আছে H, দেখো নিচে যদি H থাকে তাহলে উপরে তো OH থাকবে। তার মানে উপরে আসলে OH ছিল, এখানেও উপরে OH ছিল। কথা হলো OH গেল কই তাইলে? এখানে OH এখানে OH, তাহলে দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন, এই দুইটা থেকে দুইটা মিলে আলটিমেটলি একটা H2O তৈরি করে আর একটা অক্সিজেন তৈরি করে। একটা H2O তৈরি করে মানে একটা পানি বের হয়ে যায়, আর একটা অক্সিজেন থাকে। এই অক্সিজেনটাই আমরা এখানে গ্লাইকোসাইডিক বন্ধনের অক্সিজেনটাকে হিসাবে পাচ্ছি। তাহলে একটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনের অক্সিজেন, আর বাকিটুকু H2O হিসাবে আমার বের হয়ে গেছে। তার মানে এখানে OH-টা উপরে আছে নাকি নিচে আছে? OH-টা কিন্তু উপরে আছে, আর যদি উপরে থাকে তাহলে আমাদের আনসার কি এখানে? বিটা গ্লুকোজ। তার মানে এটা হচ্ছে একটা বিটা গ্লুকোজ। সেম ভাবে এটা হচ্ছে একটা বিটা গ্লুকোজ, এটা একটা বিটা গ্লুকোজ। তাহলে বিটা গ্লুকোজ বিটা গ্লুকোজ বিটা গ্লুকোজ বিটা গ্লুকোজ, অনেকগুলা বিটা গ্লুকোজের পলিমারকে আমরা বলে থাকি সেলুলোজ। আমাদের আনসার হবে অপশন বি। ওকে, চিত্র সি এর এ উপাদানটা কি? দেখো এখানে আমাদের আছে CH2OH, এখানে আছে H, HOH, H উপরে দিয়েছে নাইট্রোজেন বেস। আচ্ছা, আমি এখানে মোটামুটি দেখে বুঝতেছি যে এটা হয়তো আমাদের কোনো একটা কার্বোহাইড্রেট হইতে পারে, তাই না? এখানে তো প্রোটিন হওয়ার কোনো চান্স নাই। এখানে কি অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার আছে? না। লিপিড হওয়ার এখানে কোনো চান্স আমি দেখতেছি না, কারণ এখানে আমি ফ্যাটি অ্যাসিডও দেখতেছি না, গ্লিসারলও দেখতেছি না। সুতরাং হইলে আমার এটা কার্বোহাইড্রেটই হবে। ওকে, তারপরে দেখো এখানে অপশনগুলো দেখে বুঝতেছি আমার এটা কি রিডিউসিং সুগার নাকি নন রিডিউসিং সুগার বের করতে হতে পারে, আরএন এর উপাদান নাকি ডিএনএ এর উপাদান বের করতে হতে পারে, কিটো পেন্টোজ নাকি এলডোপেন্টোজ বের করতে হতে পারে, পানি বিশ্লেষিত হয় নাকি হয় না সেটা বের করতে হতে পারে। এখন দেখো আমি এখানে একটু সংকেতটার দিকে তাকাই, কয়টা কার্বন আছে আগে খুঁজে বের করি। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন। তার মানে কার্বন আছে আমার এখানে 5টা, তার মানে C5। যদি 5টা কার্বন থাকে তাহলে অবভিয়াসলি যেহেতু মনোস্যাকারাইড তাহলে এখানে H10 থাকবে, খুবই ভালো কথা। তারপরে যাও অক্সিজেন এখানে কয়টা থাকবে? দেখো অক্সিজেন এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে 3টা অক্সিজেন আছে। বাট এখানে যেটা থাকার কথা ছিল এখানে নাই, নাইট্রোজেন বেজের পরিবর্তিতে, মানে এখানে নাইট্রোজেন বেজ যুক্ত হয়ে গেছে, বাট এখানে বেসিক্যালি OH একটা থাকার কথা ছিল, কারণ এদিকে H এখানে H ছিল, এখানে OH থাকার কথা ছিল। ঠিক আছে, যেহেতু এটা 5 কার্বন বিশিষ্ট, তুমি যদি এটা নাও বুঝো, মানে কেমনে ছিল ভাই কেমনে বুঝবো, এটা যদি তুমি নাও বুঝো, আমার কাছে 5 কার্বন বিশিষ্ট অপশন কি কি আছে? আমার কাছে 5 কার্বন বিশিষ্ট অপশন আছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। ওকে, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। এখানে তো আমি কোনো কিটোন গ্রুপ দেখতেছি না অন্তত। ঠিক আছে, তাহলে এটা আমার কি হবে না, কোনো কিটোন হবে না। আচ্ছা, খুবই ভালো কথা, তাহলে এটা কিটো পেন্টোজ না। নেক্সটে আসো,
যে রাইবোজ নাকি ডিঅক্সিরাইবোজ কেমনে বুঝবো? রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ বোঝার জন্য ওয়ে হচ্ছে 2 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে যদি OH থাকে তখন আনসার হবে সেটা রাইবোজ। যদি 2 নাম্বার কার্বনে H থাকে তখন আনসার হবে ডিঅক্সিরাইবোজ। লিখে দেই, 2 নাম্বার কার্বনে যদি OH থাকে তখন আনসার হবে রাইবোজ, যদি H থাকে তখন আনসার হবে ডিঅক্সিরাইবোজ। তাহলে আমাদের আনসার কি হবে? দেখো এখানে H আছে অর্থাৎ দুইটাই হচ্ছে আমার H, আর H থাকলে কি আনসার হয়? ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ ডিএনএ গঠন করবে না আরএনএ গঠন করবে? নামের মধ্যেই আছে, সুতরাং আরএনএ গঠন করতে পারবে না, অপশন সি ভুল। তাহলে ডিঅক্সিরাইবোজ সে যেহেতু মনোস্যাকারাইড, আমার অপশন বি কারেক্ট, বিজারণ ক্ষমতা সম্পন্ন। ডান। সে কিন্তু পানি বিশ্লেষিত হয়, আর্দ্র বিশ্লেষিত হয়, সো এটা আমাদের এখানে অপশন এ ভুল। উদ্দীপকের গঠনটির নাম কি? আচ্ছা, তো দেখো আবার এখানে কয়টা কার্বন আছে আগে দেখি। একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, ছয়টা কার্বন। এবং আমি একটা কথা বলছিলাম, CH2OH যদি দুইটা বাইরে থাকে শিকলের বাইরে, মানে 6 কার্বন আর দুইটা হচ্ছে CH2OH থাকে শিকলের বাইরে, তখন সেটা হবে ফ্রুক্টোজ। আনসার সি। এনজাইমের প্রকৃতি কিরূপ? কলয়েড, কঠিন, তরল, স্ফটিক। যেহেতু এনজাইমরা প্রোটিন ধর্মী আর প্রোটিনরা কলয়েড ধর্মী, দ্যাটস ওয়াই আমার আনসার হবে কলয়েড। কোন প্রোটিন প্রাণীতে অদ্রবণীয়? আচ্ছা, এটা মনে রাখার ট্রিক্স বলছিলাম, NADH, N ফর নিউক্লিওপ্রোটিন, A ফর অ্যালবুমিন, P ফর প্রোটামিন, H ফর হিস্টোন। তার মানে আমি দেখো প্রোটামিন, অ্যালবুমিন, হিস্টোন তিনটাই পেয়ে গেছি, আনসার হবে কি? গ্লুটেলিন। কথা হলো ভাই, গ্লুটেলিন কিসের দ্রবণীয়? গ্লুটেলিন তো কিছু না কিছুতে একটা দ্রবণীয়, সে হচ্ছে অ্যাসিড অথবা বেইজের দ্রবণীয়। উদ্দীপকে প্রদর্শিত অণু দ্বারা গঠিত পলিস্যাকারাইড। দেখো এই চ্যাপ্টারে এমসিকিউ সলভ করতে করতে মাথা ঘুরায় যাচ্ছে, বারবারই চিত্র আসতেছে পরীক্ষায়, একটু পরপরই দেখতেছি একটা না একটা চিত্র আছে, এবং চিত্র দেখে তোমাকে ডিফাইন করতে হইতেছে এটা আসলে কিসের স্ট্রাকচার। সো তুমি যদি স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া না রাখো তাহলে কিন্তু এখানে একটু ঝামেলা হয়ে যাবে। সো এখানে আমি বেশ কয়েকটা এমসিকিউ তোমাকে দেখাচ্ছি চিত্রওয়ালা, যাতে তুমি এই চিত্রওয়ালা এমসিকিউ সম্পর্কে একটু প্র্যাকটিস রাখতে পারো। দেখো, উদ্দীপকে প্রদর্শিত অণু দ্বারা গঠিত পলিস্যাকারাইড। প্রথমত এখানে দেখা যাচ্ছে যে এটা একটা CH2OH আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, OH আছে। আচ্ছা, ভালো কথা। এখন কথা হলো এটা কি আমার আলফা নাকি বিটা? মানে আমি তো দেখে বুঝতেছি এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার। তো গ্লুকোজের স্ট্রাকচার যদি হয়, আমাদের বইয়ে যা আছে সব হচ্ছে ডি গ্লুকোজের স্ট্রাকচার, তাহলে এটা কি আলফা গ্লুকোজের স্ট্রাকচার নাকি বিটা গ্লুকোজের স্ট্রাকচার? ভিডিওটা পজ করে তুমি মনে রাখার চেষ্টা করো। দেখো আমরা বলছিলাম যদি OH-টা থাকে নিচে তাইলে সে হয় আলফা, আর যদি মানে নিচে থাকে, আর যদি থাকে উপরে তখন সে হয় বিটা, তাই তো? এখানে দেখো OH-টা আছে উপরে, তার মানে সে বিটা, অর্থাৎ সে বিটা ডি গ্লুকোজ। তাহলে জিজ্ঞেস করছে বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত পলিস্যাকারাইড কোনটা? বিটা ডি গ্লুকোজ দ্বারা গঠিত পলিস্যাকারাইড কোনটা? সেলুলোজ। তাহলে সেলুলোজ ব্যবহৃত হয় বস্ত্র শিল্পে, বস্ত্র হবে এটা। বিস্ফোরক হিসেবে ফটোগ্রাফিতে। তিনটাই উত্তর কারেক্ট, অপশন হবে ডি 1 2 3। মানে প্রশ্ন কিন্তু এখানে 3 স্টেপে চিন্তা করতে হইতেছে। প্রথমত এই স্ট্রাকচারটা কিসের? এই স্ট্রাকচার থেকে কি পলিস্যাকারাইড আসতেছে? সেলুলোজ। এই সেলুলোজটা কোথায় ইউজ হইতেছে? মানে তোমার তিনটা প্রশ্ন একটা এমসিকিউর মধ্যে দিয়ে দিছে। কোন প্রোটিনটি বার্লি থেকে পাওয়া যায়? আনসার হচ্ছে হর্ডিন। ওকে। ভুট্টা থেকে পাওয়া যায় জেইন, গম থেকে পাওয়া যায় গ্লিয়াডিন, আর ধান থেকে পাওয়া যায় অরাইজিনিন। নেক্সট, মিস্টার জসিমের ব্যবহৃত পদার্থটির নাম কি? মিস্টার জসিম একটি আঙ্গুরের বাগান আছে। আচ্ছা, আঙ্গুর থেকে রস উৎপাদনের জন্য পর এটি ঘোলাটে দেখায়, রসকে স্বচ্ছ করার জন্য তিনি কি ইউজ করে? দেখো আঙ্গুর হচ্ছে একটা ফল, আর আমরা পড়ছিলাম প থেকে পেকটিন, ফ থেকে ফল, তাহলে ফলের রসের জন্য কি ইউজ করা হয়? পেকটিন ইউজ করা হয়। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? এই ভ্যালুটা কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে। সো এখানে আছে অপশন 0.5 থেকে 1.15%, 0.15 থেকে 1.5%, 0.15 থেকে 1.2%। সো আনসার হবে অপশন সি। কোনটি ইক্ষু বিটের চিনি নামে পরিচিত? এটা হবে আনসার ফ্রুক্টোজ হওয়া উচিত। সো আমাদের এখানে ফ্রুক্টোজ হবে। আচ্ছা,
ইক্ষু এবং বিটের চিনি নামে পরিচিত। আচ্ছা, এখানে যদি বলা যায় যে ইক্ষু এবং বিটের চিনিতে পাওয়া যায় কোনটা, তখন আনসার হবে ফ্রুক্টোজ। এরকম একটা লাইন ফ্রুক্টোজের মধ্যে বলা আছে। কিন্তু যদি এক্স্যাক্টলি বলা হয় যে না ইক্ষুর চিনি কোনটা, তখন কিন্তু ইক্ষুর ইংলিশ কি? সুগার কেন। তো সুক্রোজকে বলা হয় সুগার কেন, সুগার। এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে সু সু সু, সুগার কেন, সুগার, সুক্রোজ। তো এই সু 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 দিয়ে মনে রাখতে পারবা, যেহেতু ইক্ষুর চিনি বলছে, তার মানে আনসার হবে তখন সুক্রোজ, অপশন বি। তুলসী, পুদিনা ও পাইন উদ্ভিদ থেকে কোন লিপিড পাওয়া যায়? আগেই বলছি, আনসার হবে টারপিনস। ক্যারোটিনয়েডস হলো মিনারেল, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। সো ক্যারোটিনয়েড হচ্ছে লিপিড, এটা তো আমরা লিপিডের পোর্শনের মধ্যে পড়ে থাকি। আনসার হবে ডি। গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি হয় ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। সো এটা আমাদের আনসার হবে 1 2 3, তো বুঝতেই পারি। উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেট জাতীয় পদার্থের নাম কি? কার্বোহাইড্রেট এক ধরনের জৈব যৌগ বা উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে। আচ্ছা, উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ হিসেবে কাজ করে। পদার্থটা স্বাধীন, পানিতে অদ্রবণীয়, কোনো পুষ্টিগুণ নাই। আর কিছু বোঝারই দরকার নাই। পুষ্টিগুণ নাই কার? সেলুলোজের। তো আনসার হবে অপশন বি। ডিমের কুসুমে কোন ধরনের প্রোটিন থাকে? আচ্ছা, বলছিলাম বাইরে থাকে অ্যালবুমিন, ভিতরে থাকে গ্লোবিউলিন। তো আনসার হবে এখানে গ্লোবিউলিন। লিপিডের বৈশিষ্ট্য হলো পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। ভুলভাল কথা। আমরা জানি তেল জল একসাথে মিশে না। তো অপশন হচ্ছে এ ভুল। তাহলে আমি অপশন জানি, অপশন 2 3 হচ্ছে কারেক্ট। আর বাকিটা পড়ে দেখি। আর্দ্র বিশ্লেষণে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হয়, এটা তো বলছি আমরা। লিপিডের মধ্যে একটা মেজর পোর্শন হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের বাংলা মানে আরেকটা সমার্থক নাম হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল। অর্থাৎ 3টা অ্যাসাইল গ্রুপ মানে 3টা অ্যাসিড গ্রুপ থাকবে, অর্থাৎ 3টা ফ্যাটি অ্যাসিড থাকবে আর একটা গ্লিসারল থাকবে। সো এই হচ্ছে আমাদের বি নাম্বার কারেক্ট। ইহা পানি অপেক্ষা হালকা। আচ্ছা, জান। যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ ধাতব পদার্থ হলে তাকে কি বলা হয়? আমি আগে পড়াইছি, যদি অর্গানিক সাবস্টেন্স হয়ে থাকে তখন তাকে বলা হয় কোএনজাইম। যদি ধাতব অর্থাৎ মেটাল হয়ে থাকে তখন তাকে বলা হয় কোফ্যাক্টর। এটাকে অ্যাক্টিভেটরও আগে বলা হতো। ডিমের সাদা অংশে কি পাওয়া যায়? একটু আগেই বলছি, ডিমের সাদা অংশে পাওয়া যায় অ্যালবুমিন আর কুসুমের মধ্যে পাওয়া যায় গ্লোবিউলিন। উদ্দীপকের খাদ্য উপাদান বিশ্লেষণ করলে ক্রমান্বয়ে যেসব পদার্থ পাওয়া যায়, খাদ্য উপাদানটাতে কি আছে? গম, ভুট্টা, আলু, এগুলো হচ্ছে খাদ্য উপাদান হিসেবে আছে। সো গম, ভুট্টা, আলুর মধ্যে কি পাওয়া যায়? স্টার্চ পাওয়া যায়। তাহলে স্টার্চ দিয়ে যেহেতু প্রত্যেকটা শুরু হয়েছে, আমি আলাদা করে এই বিস্তারিত উদ্দীপক পড়ারই প্রয়োজন মনে করতেছি না। স্টার্চ ভাঙলে কি পাওয়া যায়? মল্টোজ পাওয়া যায়। কিন্তু মল্টোজ ভাঙলে ডেক্সট্রিন পাওয়া যায় না। ডেক্সট্রিন হচ্ছে এখানে থাকবে। অর্থাৎ স্টার্চ, ডেক্সট্রিন, মল্টোজ, গ্লুকোজ, এটা কারেক্ট আনসার, অপশন বি। বাকিগুলোর ক্ষেত্রে ডেক্সট্রিনটা হচ্ছে পরে দিছে, মানে ডেক্সট্রিন হবে মল্টোজের আগে। ওকে, কোলেস্টেরল সম্পর্কিত সঠিক তথ্য কোনটি? রক্তে এলডিএল কম থাকা ক্ষতিকর? না, রক্তে এলডিএল বেশি থাকা ক্ষতিকর। এটা হবে কমের জায়গায় বেশি। পুরুষ অপেক্ষা স্ত্রী লোকের রক্তে এলডিএল বেশি থাকে, এটা ভুলবার কথা। পুরুষের মধ্যে বেশি থাকে। রক্তের উচ্চ কোলেস্টেরলের কারণে করোনারি থ্রম্বোসিস, এটা থ্রম্বোসিস না থ্রম্বোসিস, তো থ্রম্বোসিস নামক হৃদরোগ হয়। অপশন হবে আনসার সি। ডান। নেক্সটে যাব, ধানের অরাইজিনিন কোন ধরনের প্রোটিন? সো ধানের মধ্যে ছিল একটা আর গমের মধ্যে ছিল একটা। ধানের একটা, গমের একটা, এই দুইটা হচ্ছে গ্লুটেলিন আনসার। আর এর বাদে আদার যেসব শস্য ছিল, বাকি শস্যগুলো ছিল প্রোলামিনের জন্য। ঠিক আছে, তাহলে ধান এবং গম শুধুমাত্র গ্লুটেলিন, আর বাকি শস্যগুলো হচ্ছে প্রোলামিনের জন্য। কেমনে মনে রাখছি? গ থেকে গম, গ থেকে গ্লুটেলিন। ডান। গ্লাইকোসাইডিক বন্ধন দেখা যায় কার্বোহাইড্রেটে, খুবই ভালো কথা। নখে কোন ধরনের প্রোটিন দেখা যায়? স্ক্লেরোপ্রোটিন। কমেন্টে বলো যে নখে এক্স্যাক্টলি কোন ধরনের স্ক্লেরোপ্রোটিন পাওয়া যায়। কোনটি উদ্ভূত লিপিড? তেল, মোম, চর্বি, রাবার। আনসার হচ্ছে রাবার। এগুলো হচ্ছে একদম সিম্পল এমসিকিউ, মানে ডিরেক্ট মুখস্থ ঝটপট আনসার। উদ্দীপকে রয়েছে, এখন দেখো আবার একটা ঝামেলা দিচ্ছে। এই পাশে দিছে একটা গ্লুকোজ, বুঝতেছি মনে হয়, কারণ এদিকে কি আছে? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 5 6, এবং যেহেতু এখানে CH2 হয়েছে একটাই বাইরে আছে, মানে এটা গ্লুকোজ। তাহলে এই পাশে একটা গ্লুকোজ, এই পাশে একটা গ্লুকোজ। আচ্ছা, জিজ্ঞেস করছে গ্লুকোজ, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, বিজারণ ক্ষমতা, তাহলে অপশন কি হবে? গ্লুকোজ তো আছেই, কিন্তু আমরা
টোটালটাকে বলতে পারি মোল্টোজ। আচ্ছা, কিন্তু গ্লুকোজ তো আছে, সুতরাং অপশন এ কারেক্ট হওয়ার কথা। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা ট্রু, কারণ এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজই করতেছে আর বিজারণ ক্ষমতা এখানে আছে, সুতরাং অপশন এখানে 1 2 3। মোল্টোজ হইলেও এখানে তো গ্লুকোজটা তো আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে অপশন এ কে কারেক্ট রাখবো। উদ্দীপকে কোনটির গঠনে ভূমিকা রাখে? উদ্দীপক কোনটির গঠনে ভূমিকা রাখে? আচ্ছা, এখানে কি ছিল? গ্লুকোজ প্লাস গ্লুকোজ, ওই ভালো কথা। তো এটা কোন ধরনের গ্লুকোজ? এখানে কি আছে? OH আছে, এর পাশে কি আছে? আচ্ছা, এদিকে হচ্ছে নিচে OH আছে। জিজ্ঞেস করছে কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, প্লাজমা মেমব্রেন এবং গোলজি বস্তু। তো এখানে হচ্ছে যেহেতু OH-টা উপরের দিকে আছে, OH-টা যেহেতু উপরের দিকে আছে, সুতরাং এটা কি আমাদের বিটা গ্লুকোজ। তো বিটা গ্লুকোজ মিলতে মিলতে সেলুলোজ তৈরি হয়, আর সেলুলোজ থেকে হচ্ছে এখানে আলটিমেটলি কোষ প্রাচীর ফরমেশন হইতেছে। এছাড়া তুমি এখানে স্টার্চ দিয়ে কোনো কিছু মিলাইতে পারবে না, সুতরাং স্টার্চের চিন্তা এখানে আসবেই না। আমাদের ডিরেক্ট আনসার হচ্ছে কোষ প্রাচীর। জিনিসটা হয়তো তুমি ভাবতে পারো যে ভাই এখানে OH-টা তো এদিকে নিচে চলে গেল, এটা তো উপরের দিকে হওয়ার কথা ছিল, এমনি হওয়ার কথা ছিল, জিনিসটা তো খাটলো না। এটা কাইন্ড অফ বিষয়টা হলো ওনারা এতটা ডিপলি চিন্তা করে প্রশ্নটা বানান নাই। এখানে যা চিন্তা করছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলতে 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 সেলুলোজ হয়ে যায়, সেলুলোজ থেকে হচ্ছে কোষ প্রাচীর হয়ে যায়। এটা যে আলফা না বিটা অত চিন্তা ভাবনার পরীক্ষার সময় মানে এই প্রশ্নটা করার ক্ষেত্রে করা হয় নাই। উদ্দীপকে উল্লেখিত পদার্থটি নিচের কোন কাজটি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়? আচ্ছা, ক্লাসে শিক্ষক উল্লেখ করলেন জীবদেহে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ পাওয়া যায় যা লক এন্ড কি মডেল অনুসরণ করে চলে। আচ্ছা, লক এন্ড কি এটা কে অনুসরণ করে? এনজাইম অনুসরণ করে। সো জিজ্ঞেস করছে আসলে এনজাইমের ভূমিকা কোনটি। আমরা পড়ছি ফলের রস প্রস্তুতিতে ইউজ করা হয় পেকটিন, তাহলে আনসার হবে অপশন এ। সেলুলোজ উৎপাদনে না, সেলুলোজ ভাঙনে ইউজ করা হয়, হরমোন তৈরিতে ইউজ করা হয় না। সুক্রোজ উৎপাদনে না, সুক্রোজ ভাঙনে ইউজ করা হয়, সুতরাং অপশন এ হচ্ছে কারেক্ট। বাকিগুলোতে ওয়ার্ডের মধ্যে ভুল আছে। নিচের কোনটি অবিজারক শর্করা? আনসার কি হবে? সুক্রোজ, এটা তো জানা কথা, নন রিডিউসিং সুগারের এক্সাম্পল। তারপরে যাব, নিচের কোনটি পেশির কাজে শক্তি যোগায়? আনসার হবে গ্লাইকোজেন, ডিরেক্ট গ্লাইকোজেনের মধ্যে কাজের মধ্যে দেয়া আছে। তারপরে যাব, নিচের কোনটি লিপিড পরিপাককারী এনজাইম? আনসার হবে লাইপেজ, এটা তো পরীক্ষা আসতে আসতে অহরহ ভরায় ফেলছে। পেপটাইড বন্ধনী কোন যোগে দেখা যায়? প্রোটিন। এগুলো হচ্ছে ডিরেক্ট এমসিকিউ, মানে বোঝানো কিছু না, ডিরেক্ট তোমার এটা জানা থাকতে হবে, বেসিক, কোর বেসিক। হিমোগ্লোবিন হলো যুগ্ম প্রোটিন ফসফোলিপিড, দেখো এটা লিপিড না, এনজাইমও না, কোলেস্টেরল না, যুগ্ম প্রোটিন। কোন ধরনের যুগ্ম প্রোটিন? এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোপ্রোটিন। কোন বিজ্ঞানী তালাচাবি মতবাদ প্রদান করেন? আনসার হচ্ছে ইমিল ফিশার। আমি বলছিলাম ক্লাসে, যেটা কনসেপচুয়াল ওভারভিউ ক্লাস ছিল, সেখানে বলছি ইমিল ফিশারের নাম থাকলে সেটা পড়া উচিত। এটা কিন্তু ইমিল ফিশারের নামটা বিগত বছরে বোর্ড পরীক্ষাতেও আসছে, মেডিকেলেও আসে। তো এটা হচ্ছে একটু বিখ্যাত বিজ্ঞানী, তো দ্যাটস ওয়াই বায়োলজিতে ইমিল ফিশারের নামটা একটু পড়ো। উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেট কোনটা? আচ্ছা, এখানে আমরা অপশনগুলো পড়ি। কিছু মিষ্টি বিবর্জিত কার্বোহাইড্রেট আছে যা মানুষের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয় না। আমি বুঝতে লাগছি এখান থেকে, কারণ মানুষের পুষ্টি হিসেবে ব্যবহৃত হয় না মানে কি? সেলুলোজ। আনসার হচ্ছে সি। বাকিটুকু পড়ে দেখো, গবাদি পশুর পুষ্টি হিসাবে ইউজ করা হয়, শিল্পজাত দ্রব্য হিসেবে ব্যবহৃত হয়, সোজা কথা, সেলুলোজ হচ্ছে আনসার। উদ্দীপকে উল্লেখিত কার্বোহাইড্রেটটি উদ্ভিদ দেহের প্রধান গাঠনিক উপাদান, ভালো কথা, কোষ ঝিল্লি গঠনে অংশ নেয়। আচ্ছা, উদ্ভিদ দেহের প্রধান গাঠনিক, ঠিক আছে, কোষ ঝিল্লি গঠনে অংশগ্রহণ করে। সেলুলোজ কোষ ঝিল্লি না, কোষ প্রাচীর গঠনে অংশগ্রহণ করে। তো আমাদের এখানে অপশন কিন্তু এটা ঠিক নাই, কোষ ঝিল্লির জায়গায় কোষ প্রাচীর হবে, কারণ কোষ ঝিল্লির মধ্যে কি অংশগ্রহণ করে? ফসফোলিপিড বাইলেয়ার, কোলেস্টেরল, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড। তো এখানে কিন্তু আমরা এই সেলুলোজের কোনো ভূমিকা কোষ ঝিল্লির মধ্যে তো পাচ্ছি না। তো আমাদের আনসার হবে 1 3। মানুষের চোখের ছানি অপসারণে ইউজ করে। চোখের ছানি মানে কি? ক্যাটারেক্ট। তো ক্যাটারেক্ট সার্জারি মনে রাখতে বলছিলাম, ক্যাটারেক্টের লাস্টে টি দিয়া শেষ হয়, টি ফর ট্রিপসিন। আনসার হচ্ছে অপশন ডি। মোম এক প্রকার লিপিড। কোনটি অ্যালকোহলে দ্রবীভূত হয়? আচ্ছা, প্রোটামিন, প্রোলামিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন। এটার সাথে আসলে চিত্রের কোনো সম্পর্কই নাই। দেখো, প্রোটামিন বলছিলাম NaPH, এরা পানিতে দ্রবণীয় হয়। গ্লোবিউলিনে ব আছে, ব থেকে হচ্ছে লবণে দ্রবীভূত হয়। তাহলে
গ্লুটেলিন এটা বলছিলাম হচ্ছে এ অথবা বি, অর্থাৎ অ্যাসিড অথবা বেসে দ্রবীভূত হয়। অপশন বাকি থাকলে হচ্ছে প্রোলামিন। মনে রাখবা প্রোলামিনের এখানে হচ্ছে লা আছে, এই যে লা যদি উল্টায় ফেলো তাহলে হয় আল, আল থেকে হচ্ছে অ্যালকোহল। এ হচ্ছে আমাদের অপশন বি। রুটি কোন জাতীয় খাদ্য? তো রুটি কোন জাতীয় খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। এটা পড়া লাগে উদ্দীপক? লাগে না, শেষ। নেক্সট, মাছ ও মাংস জাতীয় খাদ্য কোষ ঝিল্লি গঠন করে অ্যামিনো প্রয়োগে, কি বলে, অ্যাসিড প্রয়োগে তঞ্চিত হয়। এটা সত্য কথা। অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, যেহেতু এটা প্রোটিন জাতীয় খাদ্য সুতরাং অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত এবং কোষ ঝিল্লি গঠন করে। অপশন এ কারেক্ট, অর্থাৎ অপশন 1 2 3 তিনটাই কারেক্ট। কোনটি, আচ্ছা অনেকে ভাবতে পারো ভাই কোষ ঝিল্লি গঠনে কেমনে ভূমিকা রাখে? দেখো কোষ ঝিল্লির মধ্যে কি আছে? গ্লাইকোপ্রোটিন পার্টটুকু আছে না? তো গ্লাইকোপ্রোটিনের মধ্যে তো প্রোটিন আছে, সুতরাং মাছ মাংস জাতীয় খাদ্য এই কোষ ঝিল্লি গঠন করে। কোনটি এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়? বলছিলাম 11 এবং 12 ছাড়া সবাই হচ্ছে বাড়ায়। আর্জেন্টা মানে সিলভার গ্রুপ 11তে আছে, জিঙ্ক গ্রুপ 12তে আছে, কপার গ্রুপ 11তে আছে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। কোনটিতে কিটোন গ্রুপ থাকে? ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ থাকে, এটা তো আমরা জানি। বাকি সবগুলোই হচ্ছে অ্যালডোজ শর্করা। অণুটি দ্বারা গঠিত পলিস্যাকারাইডের সাথে আয়োডিন দ্রবণ যোগ করা হলে নিচের কোন বৈশিষ্ট্যগত পরিবর্তন দেখা যাবে? আচ্ছা এখানে মূল যে কোয়েশ্চেনটা সেখানে হয়তো কিছুটা মিস্টেক আছে, কারণ অণুটি দ্বারা, অর্থাৎ অণুটি দ্বারা বলতে কি এখানে কিন্তু মিলে নাই। অণুটি দ্বারা যেহেতু আমার এখানে একদম ফিক্স করা বলে নাই, হইতে পারে সেটা স্টার্চ, হইতে পারে সেটা সেলুলোজ, হয়তো এখানে কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি আসে নাই অথবা মেইন কোয়েশ্চেনও ছিল না। সো সেলুলোজ, গ্লাইকোজেন, স্টার্চ, এর মধ্যে সেলুলোজ তো কোনো ধরনের বর্ণই দেয় না। সো এখানে যদি সেলুলোজ হয় তখন আনসার হবে বর্ণ পরিবর্তিত, অপরিবর্তিত থাকে। যদি স্টার্চ হয় তাহলে নীল বর্ণ ধারণ করে, এটা হওয়ার কথা ছিল। সো যেহেতু এখানে আমার আনসারটা ফিক্স না বা কোয়েশ্চেনটাও পারফেক্ট না, সো এই কোয়েশ্চেনটার কোনো আনসার দেওয়া গেল না। গবাদি পশুকে ঘাস হজম করতে সহায়তা করে কোন এনজাইম? ট্রিপসিন, পেপসিন, সেলুলোজ এবং জাইমেজ। সো ঘাস হজম করতে আমরা ইউজ করে থাকি এখানে সেলুলোজ। কারণ কি আমরা পড়ছি যে আমরা মানব দেহ হিসেবে সেলুলোজ এনজাইম না থাকার কারণে আমরা সেলুলোজকে হজম করতে পারি না, কিন্তু এদের মধ্যে সেলুলোজটা থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে এরা মানে ঘাসটা হজম করতে পারে। অপশন হচ্ছে সি কারেক্ট। নিচের কোনটি আঙ্গুর শর্করা নামে পরিচিত? গ থেকে গ্লুকোজ, গ থেকে হচ্ছে গ্রেপ, অথবা জি থেকে গ্লুকোজ, জি থেকে গ্রেপ। তাহলে গ্রেপ সুগার বা আঙ্গুর শর্করা বলা হয় গ্লুকোজ। কত পার্সেন্ট থাকে? 12 থেকে 30%। কোনটি ডাইস্যাকারাইড? অপশন ডি। প্রোটিনের বৈশিষ্ট্য কলার ধর্মী, কারেক্ট। অ্যালকোহলে দ্রবণীয় হয় না, পানিতে দ্রবণীয় হয়। প্রোটিন তড়িৎ ধর্মী, অর্থাৎ 1 3 হবে আমাদের কারেক্ট আনসার। তারপরে যাব 1 3 তো ছিল, হ্যাঁ। তারপরে যাব কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। যদিও এটা সব ক্ষেত্রে পারফেক্ট না, বাট মনোস্যাকারাইডের ক্ষেত্রে তো পারফেক্ট। তাহলে 1:2:1 কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত। রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা ভালো? এইচডিএল বেশি থাকলে ভালো, এলডিএল কম থাকলে ভালো। প্রচুর পরিমাণে গ্লোবিউলিন পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? ভুট্টার জেন, না এটা ভুলভাল কথা। ভুট্টার জেন এটা কোথায় পাওয়া যায়? প্রোলামিনে পাওয়া যায়। তাহলে বাকিটুকু হচ্ছে কারেক্ট আনসার, অপশন 2 এবং অপশন 3। আনসার হচ্ছে সি। রিডিউসিং সুগার কোনটি? আনসার হচ্ছে গ্লুকোজ। চিত্রটি কি ধরনের, কি বলে, নির্দেশ করে? আচ্ছা কোন স্ট্রাকচার নির্দেশ করে? দেখো এখানে প্রথমে কি আছে, এদিকে একটা CH2OH আছে, এদিকে একটা CH2OH আছে, মানে আমি চিত্র দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা ফ্রুকটোজ। তার মানে এখানে আমাদের ফ্রুকটোজ আছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে ফ্রুকটোজে দেখো দুইটা অপশনে ফ্রুকটোজ দেওয়া আছে, তার মানে একটা হচ্ছে আলফা ডি ফ্রুকটোজ আর একটা হলো বিটা ডি ফ্রুকটোজ। এখন ভাই কেমনে বুঝবো যে কোনটা আলফা কোনটা বিটা? তো দেখো এখানে আমরা বলতেছিলাম যে আলফা আর বিটা কেমনে বোঝা যায়? আলফা হচ্ছে OH যদি নিচে থাকে আর বিটার ক্ষেত্রে OH যদি উপরে থাকে, ঠিক আছে? তো এখানে দেখতেছো OH টা আছে নিচে, দ্যাটস ওয়াই আলফা ডি ফ্রুকটোজ। পনির তৈরিকে ব্যবহৃত এনজাইমের নাম? আচ্ছা পনিরের র থেকে বলছিলাম রেনিনের র, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। নিচের কোন ভিটামিনের উৎস হিসেবে ইস্ট ব্যবহৃত হয়? আচ্ছা ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন B12 এবং ভিটামিন এ।
তো এখানে আমাদের অপশন হবে ভিটামিন সি। এটা আসলে বেসিক্যালি এই চ্যাপ্টারে পড়া না, এটা আমরা পড়ে থাকি অধ্যায় 5 এর মধ্যে। তো ওখানে গেলে আমরা এই চ্যাপ্টার মানে এই কোয়েশ্চেনটার আনসার তখন পেয়ে যাব। ওকে, মোম হলো সরল লিপিড, যৌগিক লিপিড, উৎপাদিত লিপিড, নিউট্রাল লিপিড। আচ্ছা দেখো, আমরা বেসিক্যালি সরল, যৌগিক এবং উদ্ভূত এই 3 ভাগে ভাগ করে থাকি। সো মোম হচ্ছে সরল লিপিডের মধ্যে পড়ে। সরল লিপিডকে ভাগ করা যায় মোম এবং ট্রাইগ্লিসারাইডের মধ্যে। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সবগুলো এমসিকিউ। আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের যত ধরনের এমসিকিউ আছে, বেসিক্যালি এই চ্যাপ্টারের এমসিকিউ তোমার প্যারাটা লাগবে যখন চিত্র বেস কোয়েশ্চেন আসবে। বাকিগুলো আসলে বইয়ের মধ্যে থাকে, এক্সাম্পল তোমার মনে রাখতে হবে বা কোনোভাবে হয়তো তোমাকে ট্রিক্স দিয়ে আমি হেল্প করছি। বাট এই যে চিত্রভিত্তিক এমসিকিউ, এগুলাই কিন্তু বেসিক্যালি ডিফাইন করবে তুমি এই চ্যাপ্টারটা কি অনেক ডিপলি পড়ছো, বুঝে পড়ছো নাকি না বুঝে পড়ছো। না বুঝে পড়লে কিন্তু তুমি এখানে আনসার মেলাইতে পারবা না। তো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করছি কোর্স রসায়নে একটা পারফেক্ট প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে। বেস্ট অফ লাক, শুভকামনা থাকলো তোমার জন্য।